সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি লিসবন, যেটি পর্তুগালের রাজধানী, সেখান থেকে প্রকাশিত লিসবন ডেইলি সান, একটি জনপ্রিয় পত্রিকা। সেই পত্রিকা থেকে আমি একটি চমৎকার ছোট ঝরঝরে ইংরেজিতে লেখা একটি ছোট্ট প্রতিবেদন, আমি আবার বলছি, খুবই চমৎকার একটি ছোট প্রতিবেদন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিসবন ডেইলি সান, এই হচ্ছে পত্রিকার নাম। তারপর কি লেখা আছে? থিঙ্ক গ্লোবালি, রিড লোকালি। থিঙ্ক গ্লোবালির মানেই হচ্ছে যে আপনারা বিশ্বায়নের মতো, বিশ্বব্যাপী ভাবুন, বিশ্বায়নের মতো চিন্তা করুন, আর পড়ুন লোকালি পড়ুন। লোকালি পড়তে বলছে, অর্থাৎ স্থানীয়ভাবে পড়ুন, অর্থাৎ পর্তুগালের মতো করে পড়ুন। আশা করি এটি বুঝতে পেরেছেন। এটি স্লোগান, প্রায় পত্রিকাতে একটি স্লোগান থাকে। এবার আমি হেডিংয়ে চলে যাচ্ছি। এই যে হেডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে কি লেখা আছে আসুন দেখি। অফিসিয়ালস কনফার্ম ব্ল্যাকআউট ইন স্পেন পর্তুগাল ইজ নট বাই সাইবার অ্যাটাক। কিছু বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অফিসিয়ালরা কনফার্ম করে, অর্থাৎ নিশ্চয়তা দিচ্ছে বা নিশ্চয়তা দেয়, ব্ল্যাকআউট হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট, অর্থাৎ লোডশেডিং ইন স্পেন পর্তুগাল ইজ নট বাই সাইবার অ্যাটাক। এই যে পর্তুগাল এবং স্পেন, এখানে কিন্তু অ্যান্ড না দিয়ে কমা দিয়েছে, অর্থাৎ শিরোনামগুলো আপনারা বুঝতে চেষ্টা করবেন। শিরোনামে একটি সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এখানে অধিক ভার্বের ব্যবহার, অধিক সাবজেক্ট, অধিক অবজেক্ট এর ব্যবহার খুব একটা থাকে না। এখানে এই যে কনফার্মের পরে দ্যাট হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি, সেটিরও প্রয়োজন নেই যেহেতু এটি শিরোনাম। তারপর স্পেন অ্যান্ড পর্তুগাল, এখানে অ্যান্ড হওয়ার কথা ছিল, সেটি হয়নি, শুধু কমা দিয়ে দিয়েছে, তাই না? এইটি কিন্তু শিরোনামের একটি বৈশিষ্ট্য, এটি একটি ফিচার, গুরুত্বপূর্ণ ফিচার, এটি খেয়াল রাখবেন। তাহলে অফিসিয়ালরা কনফার্ম করে ব্ল্যাকআউট ইন স্পেন এন্ড পর্তুগাল, পর্তুগালে এবং স্পেন এই যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, বিদ্যুৎ বন্ধ ছিল বেশ কিছু সময় ধরে, সেইটি নয়, ইজ নট, সেটি নয় দ্বারা, কিসের দ্বারা? সাইবার অ্যাটাকের দ্বারা নয়, অর্থাৎ সাইবার অ্যাটাকের দ্বারা সেটি হয়নি। আপনারা সাইবার অ্যাটাক বলতে বুঝেন যে এক ধরনের হ্যাকিং, সাইবার আক্রমণ, যেটা অনলাইনে আক্রমণ, ইন্টারনেটে আক্রমণ, এই ধরনের আক্রমণকে সাইবার অ্যাটাক বলা হয়। সেটির মাধ্যমে কিন্তু এই ব্ল্যাকআউটটি হয়নি। তো কিসের মাধ্যমে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। কোন কোন এলাকায় অ্যাফেক্টেড হয়েছিল, কিভাবে হয়েছিল, অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে উন্নত দেশগুলো, অর্থাৎ ইউরোপের দেশগুলোতেও বিদ্যুৎ বিভ্রাট হয়ে থাকে। সেই তথ্য আপনারা এর মাধ্যমে জানতে পারবেন। আসলে পেপার পত্রিকা পড়লে এবং ইউটিউব দেখলে সারা পৃথিবীর বিভিন্ন দেশের খবরাখবর, অবস্থা, পরিবেশ, নানা কিছু তথ্য জানা যায়, যেহেতু অবাধ তথ্য প্রবাহের যোগ এটি। দর্শক মণ্ডলী, এবার আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এখানে দেওয়া আছে ম্যানাফন, এটি একটি শহরের নাম বা এলাকার নাম ওই পর্তুগালের, যেখানে এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ এই খবরটি তৈরি করা হয়েছিল যে এলাকা থেকে, যে অঞ্চল থেকে, সেটি এখানে লেখা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই অঞ্চলের নাম লেখা থাকে যেখানে রিপোর্টটি করা হয়, রিপোর্টটি প্রস্তুত করা হয়, এটি আপনারা জানেন। এটি আমরা প্রায় আমি আপনাদেরকে বলেই দিই। সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজ, এই পাওয়ার আউটেজ মানে বিদ্যুৎ বিভ্রাট, আর পাওয়ার সহকারেই হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। পাওয়ার আউটেজ মানে বিদ্যুৎ বিভ্রাট, যেটিকে আমরা লোডশেডিং বলি। আরেক ভাষায় আমরা লোডশেডিং বলে থাকি। সিগনিফিক্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাওয়ার এই যে লোডশেডিংটা, সেটি একটি গুরুত্বপূর্ণ বিশেষ লোডশেডিং ছিল। দ্যাট, যেটা, এইখানে দ্যাট কিন্তু ওই যে কনজাংশন হিসাবে আসেনি, যেমন হি সেড দ্যাট, এই যে অফিসিয়ালস কনফার্ম দ্যাট, এইভাবে এই অর্থে আসেনি। দ্যাটটা এখানে রিলেটিভ ক্লজের সাথে এসেছে, রিলেটিভ ক্লজ দ্যাট দিয়ে শুরু হয়েছে, আর এই দ্যাট দিয়ে বোঝানো হচ্ছে সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজটাকে বোঝানো হয়েছে। কিন্তু অর্থাৎ এখানে একটি ক্লজ শেষ হওয়ার পরে আরেকটি ক্লজে সেটি হয়নি, একটি ক্লজ অর্থাৎ মেইন ক্লজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ক্লজ আরম্ভ হয়ে গেছে, দ্যাট অ্যাফেক্টেড, যেটি
অ্যাফেক্টেড করেছিল এ লার্জ পোর্শন অফ স্পেন অ্যান্ড পর্তুগাল। এখানে দেখেন স্পেন এবং পর্তুগালের মাঝখানে অ্যান্ড এসেছে, এখানে কিন্তু স্পেন এবং পর্তুগাল উপরে শিরোনামে আপনারা দেখেন সেটি কিন্তু অ্যান্ড আসেনি, কারণ এটি শিরোনামে, এখানে এত কিছু লেখা যাবে না। তো বলছে স্পেনে এবং পর্তুগালে ফর সেভারাল আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য। আমি আবার বলছি, একটি গুরুত্বপূর্ণ পাওয়ার আউটেজ যেটা অ্যাফেক্টেড, আক্রান্ত করেছিল, ক্ষতিগ্রস্ত করেছিল এ লার্জ পোর্শন অফ স্পেন অ্যান্ড পর্তুগাল, পর্তুগালের এবং স্পেনের বিশাল এলাকা, বিশাল অংশ, ফর সেভারাল আওয়ার্স, কয়েক ঘন্টা যাবত। এই সেভারাল হচ্ছে কয়েক আওয়ার্স, ঘন্টা। অন মানডেতে। এইবার দেখুন ওয়াজের সাবজেক্ট কি, তাহলে ওয়াজের সাবজেক্ট কি মানডে কিংবা সেভারাল আওয়ার্স কিংবা লার্জ পোর্শন অফ স্পেন? না, ওয়াজের সাবজেক্ট হচ্ছে এই যে এখানে এ সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজ। এ সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজ হচ্ছে এই ওয়াজ নামক এই যে ভার্বটি রয়েছে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এ সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজ। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন, এই যে ওয়াজ, এই ওয়াজের সাবজেক্ট হচ্ছে এ সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজ। তাহলে পরে এখানে কি বোঝার আছে, এই সেন্টেন্সটি বুঝবেন এভাবে যে সিগনিফিক্যান্ট পাওয়ার আউটেজ, এটি সাবজেক্টের পরে তো ভার্ব হয়, সেই ভার্ব না দিয়েই আরেকটি ক্লোজ এখানে স্থাপন করা হয়েছে। সেই ক্লোজটি দ্যাট দিয়ে শুরু আর মানডেতে গিয়ে সমাপ্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই যে প্রথমে যে সাবজেক্টটি উল্লেখ করা হয়েছিল, সেই সাবজেক্টের তো অবশ্যই একটা ভার্ব লাগবে, সেই ভার্ব হচ্ছে ওয়াজ। ওয়াজ হচ্ছে এই সাবজেক্টের পরে একমাত্র ভার্ব। কি হচ্ছে? ওয়াজ নট, এটি নট দিয়ে আবার নেগেটিভ করা হয়েছে, বি ভার্ব, এটি বি ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে অ্যাফেক্টেড দেখতে পাচ্ছেন, এই অ্যাফেক্টেডটি হচ্ছে, এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি হচ্ছে অ্যাকশন ভার্ব। আর তার অবজেক্ট হচ্ছে, এই অ্যাকশন ভার্বের অবজেক্ট হচ্ছে এ লার্জ পোর্শন অফ স্পেন অ্যান্ড পর্তুগাল। এটি হচ্ছে এই অ্যাফেক্টেডের অবজেক্ট। আপনারা সাবজেক্ট অবজেক্ট চিনলে পরে আর বঙ্গানুবাদ শব্দগুলোর বঙ্গানুবাদ জানতে পারলে পরে দুঃখিত, দেখবেন যে এই যে এর অর্থটা বোঝা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তাই এগুলো প্র্যাকটিস করুন, নিয়মিত প্র্যাকটিস করুন। ওয়াজ নট দ্য রেজাল্ট অফ সাইবার অ্যাটাক, এটি সাইবার অ্যাটাকের ফলাফল নয়। এই যে দীর্ঘ সময় ধরে কয়েক ঘন্টা ধরে যে বিদ্যুৎ ছিল না, এর কারণ কিন্তু সাইবার অ্যাটাক নয়। অ্যাকর্ডিং টু দ্য লিডার অফ স্পেনস ন্যাশনাল পাওয়ার গ্রিড, এই যে স্পেনের যে জাতীয় পাওয়ার গ্রিড রয়েছে, এই যে সঞ্চালন লাইন রয়েছে পাওয়ার গ্রিড, সেই গ্রিডের যে লিডার অর্থাৎ নেতৃত্ব প্রদানকারী যে কর্মকর্তা, তার মতে, ওনার মতে, যে অ্যাকর্ডিং টু হচ্ছে মতে, ওনার মতে, কার মতে? দ্য লিডারের মতে। এখানে লিডার দিয়ে কিন্তু ওই যে এমনি যে নেতা সেই অর্থে ব্যবহার করা হয়নি। বিভিন্ন দেশের যে রাজনৈতিক নেতা সেই অর্থে কিন্তু এই লিডার নয়। এখানে লিডার হচ্ছে নেতৃত্ব স্থানীয় যে কর্মকর্তা, ওনাকেই মিন করা হয়েছে। তিনি কোথাকার? সেটা হচ্ছে স্পেনের জাতীয় পাওয়ার গ্রিড যে রয়েছে, জাতীয় যে বিদ্যুৎ লাইন বা সঞ্চালন রয়েছে সেইটির। তারপর কি বলছে? ইডোয়ার্ডো প্রিয়েটো, এটি স্প্যানিশ নাম। এটির উচ্চারণ বাংলায় আমার উচ্চারণ হবে না, একেবারে অ্যাকিউরেট হবে না। যারা স্প্যানিশ কিংবা যারা পর্তুগিজ তারা কিন্তু এটির যথাযথ উচ্চারণ করতে পারবেন। এটিকে তো ইংরেজিতে লেখা হয়েছে, এটি ঠিক অ্যাকুরেট প্রনাউন্সিয়েশনটা আসবে না। যাই হোক, সেটি এখন গুরুত্বপূর্ণ নয়। সিনিয়র অফিসিয়াল অ্যাট রেড ইলেকট্রিকা, এই রেড ইলেকট্রিকা নামক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র অফিসিয়াল, স্টেটেড হচ্ছে বিবৃতি প্রদান করা বা বলা বা বক্তব্য দেওয়া, ডিউরিং এ প্রেস কনফারেন্স অন টিউসডে। এটির উচ্চারণ কিন্তু টুইসডে নয়, উচ্চারণ হচ্ছে টিউসডে। আমার উচ্চারণগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনারা উচ্চারণেও কিন্তু যথেষ্ট পারদর্শী হতে পারবেন। আমি চেষ্টা করি একেবারে খাঁটি ব্রিটিশ উচ্চারণ দেওয়ার জন্য।
বলছে এক প্রেস কনফারেন্সে অর্থাৎ সংবাদ সম্মেলনে মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন, উই হ্যাভ বিন এবল টু কনক্লুড দ্যাট দেয়ার ওয়াজ নো ইন্ট্রুশন ইন দ্য গ্রিডস কন্ট্রোল সেন্টার। এই যে বিদ্যুৎ সঞ্চালন, জাতীয় যে বিদ্যুৎ সঞ্চালন, জাতীয় পর্যায়ের যে লাইন, সেটার যে কন্ট্রোল সেন্টার রয়েছে অর্থাৎ নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে, সেটার মধ্যে কোনো ইন্ট্রুশন ছিল না। ইন্ট্রুশন হচ্ছে অনধিকার প্রবেশ, অনধিকার অর্থাৎ বেআইনিভাবে কোনো দেশের ভিতরে ঢুকে যাওয়া, কোনো স্থানে, কোনো জায়গায়, কোনো অফিসে, কোনো বিল্ডিংয়ে ঢুকে যাওয়া বেআইনিভাবে, উইদাউট পারমিশন, উইদাউট লিগ্যাল অথরাইজেশন, সেটি কি বলা হয়? ইন্ট্রুশন, মানে অনধিকার প্রবেশ। তো উনি বলতে চাচ্ছেন, এই ইনভার্টেড কমা দেওয়া আছে, এটি ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, ডিরেক্ট স্পিচ উল্লেখ করা হয়েছে। দেখেন কি উল্লেখ করা হয়েছে, উই হ্যাভ বিন এবল, আমরা সক্ষম হয়েছি, টু কনক্লুড মানে অর্থাৎ কোনো কিছুর শেষ পর্যায়ে গিয়ে যে সিদ্ধান্ত নেওয়া, সেটি হচ্ছে কনক্লুড করা। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে কোনো ইন্ট্রুশন ছিল না ইন দ্য গ্রিডস কন্ট্রোল সেন্টারে, কোনো ইন্ট্রুশন ছিল, অনধিকার প্রবেশ করে এমন কাজ করেছে, অর্থাৎ ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে কিংবা কোনো ডিস্টার্ব করেছে, বিদ্যুতের ক্ষয়ক্ষতি করেছে, এটি কোনো ইন্ট্রুশনের মাধ্যমে হয়নি। অনধিকার প্রবেশ, কোনো ব্যক্তি গোপনে প্রবেশ করে বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত করেছে, সেটি হয়নি। এ কথার মাধ্যমে সেটি বোঝানো হয়েছে এবং ওনারা সক্ষম হয়েছেন, এই অফিসিয়ালরা সক্ষম হয়েছেন সেই কনক্লুড করতে, অর্থাৎ বিষয়টি নিষ্পত্তি করতে। While the exact cause remains uncertain, Pietro emphasized that it was too early to confirm whether the outage was due to human oversight. হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলছে একদিকে the exact cause remain uncertain, অর্থাৎ একদিকে exact cause, ঠিক কারণ, যথাযথ কারণ, প্রকৃত কারণ, রিমেইন থেকে যায়, আনসার্টেন অনিশ্চিত, কারণটি অনিশ্চিত থেকে যায়, অর্থাৎ কারণটি নিশ্চিত নয়। কী কারণে কীভাবে হয়েছে সেটি, যে বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারটি, সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রিয়েটো এমফাসাইজড, গুরুত্ব দিয়ে বলেন যে ইট ওয়াজ টু আর্লি, এটি অনেক আর্লি টু কনফার্ম, নিশ্চয়তা দেওয়ার জন্য, হোয়েদার দ্য আউটেজ ওয়াজ ডিউ টু হিউম্যান ওভারসাইট। এখানে হিউম্যান ওভারসাইট হচ্ছে মানুষের ভুল, ওভারসাইট হচ্ছে অর্থাৎ ভুল, আর হিউম্যান হচ্ছে মানুষের ভুলের কারণে, ডিউটি হচ্ছে কারণে। আমরা জানেন যে বি ভার্বের পরে কারণে অর্থে ডিউটি বোঝানো হয়, ডিউটির পরে সেই কারণের কথাটা বলা হয়। এই যে হোয়েদার শব্দের অর্থ কি না, আমরা বলি তুমি যাবে কি না, সে গিয়েছে কি না ইউনিভার্সিটিতে আমি জানি না, সে ভাত খেয়েছে কি না আমি জানি না, এই কি না অর্থে ওয়েদার ব্যবহার করা হয়। ওয়েদারের পরে একটি ক্লজ ব্যবহার করা হয়, ওয়েদার কি না দ্য আউটেজটি মানে বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারটি ছিল ডিউ টু কারণে মনুষ্য সৃষ্ট কিনা, অর্থাৎ মানুষের ভুলের কারণে কিনা, সেটা কনফার্ম করার যে ব্যাপার, সেটি কিন্তু খুব আর্লি হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি কনফার্ম করা যায় না। আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি সেই কথাটি। প্রিটো এমফাসাইজ দিয়ে বলেন, জোর দিয়ে বলেন যে এই যে আউটেজ অর্থাৎ লোডশেডিংটি, বেশ কয়েক ঘন্টার ধরে যে লোডশেডিং পর্তুগাল এবং স্পেনের যে লোডশেডিংটি, সেটি মানুষের ভুলের কারণে হয়েছিল কি না সেটি এখনও কনফার্ম করার সময় হয়নি, এটি বোঝানো হচ্ছে। অর্থাৎ ইট ওয়াজ টু আর্লি, এখানে টু কনফার্ম করা, এই যে ইট দিয়ে কিন্তু আসলে এই যে ইটি অর্থাৎ আউটেজটি মানুষের সৃষ্ট ছিল কি না এইটাকেই বোঝানো হচ্ছে ইট দিয়ে, এবং এটা এই কনফার্ম করা জন্য আরও সময় লাগবে, এটি বোঝানো হচ্ছে। হি ইন্ডিকেট মানে উল্লেখ করা, দ্য ইস্যু বিগ্যান ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজন অফ স্পেন, এটি স্পেনের সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুরু হয়েছিল।
দ্য ইস্যু মানে সমস্যা মানে লোডশেডিংটা, এটি আরম্ভ হয়েছিল স্পেনের দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিম কথাটা ইংরেজিতে কিভাবে আসছে সেটিও জেনে নিন, বুঝে নিন, উপলব্ধি করুন। সাউথ ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন এভাবেই লিখতে হয়, উত্তর পূর্ব, নর্থ ইস্টার্ন। তাহলে এখানে সাউথ ওয়েস্টার্ন রিজন অফ স্পেন, কমা দিয়ে বলছে এই রিজনটাকে আবার ব্যাখ্যা করা হয়েছে, রিজনের ফিচার, রিজনের বৈশিষ্ট্য এখানে কমা দিয়ে প্রকাশ করা হয়েছে। এ কি হাব ফর সোলার পাওয়ার প্রোডাকশন, কি হাব হচ্ছে গুরুত্বপূর্ণ, হাব হচ্ছে এলাকা, বিশেষ করে কোনো ব্যবসায়িক হতে পারে, কোনো শিল্প কারখানার এলাকা হতে পারে, বা কোনো পণ্য উৎপাদনের এলাকা হতে পারে, বাণিজ্যিক এলাকা হতে পারে, সেটাই বলছে কি হাব গুরুত্বপূর্ণ এলাকা ফর সোলার পাওয়ার প্রোডাকশন। কিসের জন্য গুরুত্বপূর্ণ? সোলার পাওয়ার, আপনারা জানেন যে সৌরচুল্লি, সোলার পাওয়ার প্রোডাকশন, সৌরচুল্লি উৎপাদনের, অর্থাৎ সৌরচুল্লির মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেইটি হচ্ছে সোলার পাওয়ার প্রোডাকশন। তো তিনি উল্লেখ করেন যে ইস্যুটা আরম্ভ হয়েছিল স্পেনের এই সাউথ ওয়েস্টার্ন এলাকায়, এবং সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এলাকা, সোলার পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ এলাকা, সোলার পাওয়ার উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেইটি এখানে বোঝানো হয়েছে। তারপর বলছে in response to questions about a possible link between the blackout and solar energy, Prieto acknowledged that it was very possible. উচ্চারণটা হচ্ছে possible, এভাবে উচ্চারণ করবেন, possible। in response to মানে জবাবে, in response to হচ্ছে জবাবে, এইটি প্রিপোজিশন সংক্রান্ত ফ্রেজ বা ফ্রেজাল প্রাপোজিশন, যে প্রাপোজিশনের আগে, যেই ফ্রেজের আগে প্রাপোজিশন থাকে এবং শেষেও একটি প্রাপোজিশন, এ ধরনের প্রাপোজিশন আপনারা অনেক দেখতে পাবেন ইংরেজি টেক্সটে, যে কোনো ইংরেজি টেক্সটে, ইংরেজি লেখায় আপনারা এই ধরনের ফ্রেজাল প্রিপোজিশন দেখতে পাবেন। ইন রেসপন্স টু অর্থাৎ ফ্রেজের আগে প্রাপোজিশন, শেষও হয় প্রাপোজিশন দিয়ে। ইন রেসপন্স টু কোশ্চেন, প্রশ্নের জবাবে, প্রশ্ন কিন্তু অনেকগুলো, অ্যাবাউট এ পসিবল লিঙ্ক, সম্ভাব্য লিঙ্ক রয়েছে কিনা, সংযোগ বা যোগাযোগ কিংবা সম্পর্ক রয়েছে কিনা বিটুইন ব্ল্যাক আউট অ্যান্ড সোলার এনার্জি, সোলার এনার্জি এবং এই ব্ল্যাক আউটের মধ্যে কোনো সম্ভাব্য লিঙ্ক আছে কিনা, কোনো যোগসূত্র আছে কিনা। প্রে টু অ্যাকনলেজ দ্যাট ইট ওয়াজ ভেরি পসিবল, হ্যাঁ উনি স্বীকার করেন যে, অ্যাকনলেজ অর্থ স্বীকার করা, যে ইট ওয়াজ ভেরি পসিবল, হ্যাঁ এটা খুবই সম্ভব, এটা ছিল খুবই সম্ভব, অর্থাৎ সম্ভাবনার মাত্রা খুবই বেশি, এটি প্রিয়েটো অ্যাকনলেজ, তিনি স্বীকার করেন। আশা করি বুঝতে পেরেছেন, এটি প্রশ্নের জবাবে তিনি এই কথাটা স্বীকার করেন। He also dismissed the likelihood of meteorological disturbance being responsible for the disruption. আমি আবার বলছি, he also dismissed the likelihood of a meteorological disturbance being responsible for the disruption. আপনারা বুঝতে চেষ্টা করুন, তিনি ডিসমিস করে দেন, নাচক করে দেন, অর্থাৎ বাতিল করে দেন দ্য লাইকলিহুড, সম্ভাবনা। লাইকলিহুড হচ্ছে পসিবিলিটি, যেহেতু এখানে পসিবল ব্যবহার করা হয়েছে তাই ভাষার বৈচিত্র্যের জন্য ভিন্ন শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ ভিন্ন সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, পসিবিলিটির পরিবর্তে লাইকলিহুড ব্যবহার করা হয়েছে। যে সম্ভাবনা আবে মেটিওরোলজিক্যাল হচ্ছে আবহাওয়া সংক্রান্ত, অর্থাৎ আবহাওয়ার যে পূর্বাভাস, ওয়েদার ফোরকাস্ট, সেটি হচ্ছে আবহাওয়া সংক্রান্ত। ডিস্টারবেন্স অর্থাৎ কোনো আবহাওয়াজনিত কোনো ডিস্টারবেন্স এর কারণ কিনা, বিং রেসপন্সিবল, দায়ী কিনা ফর দ্য ডিসরাপশন, এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী। এই যে সম্ভাবনা বিদ্যুৎ বিভ্রাটের জন্য যে মেটিওরোলজিক্যাল ডিস্টারবেন্স, অর্থাৎ
আবহাওয়া সংক্রান্ত যে বাধা বা বিপত্তি বা বিরক্তি, এটা বিরক্তি বললে কতটা হয়ে যায়, খুব একটা ভালো বাংলা হয় না, বাধা বলতে পারি, সেটি এই ডিসরাপশনের জন্য, এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী কি না সেই সম্ভাবনাটা তিনি ডিসমিস করে দেন। এই যে প্রিয়েটো তিনি ডিসমিস করে দেন, তিনি সেটাও ডিসমিস করে দেন, এটাই বলছে আর কি। নেক্সট প্যারায় কি আছে, দ্য আউটেজ কমা হুইচ স্ট্রাক জাস্ট আফটার মিড ডে অন মানডে মার্কড, এটির উচ্চারণ ডি না হয়ে ট হবে, মার্কড। আপনারা কিন্তু এভাবে উচ্চারণ করবেন না, যেটি ভুল উচ্চারণ সেটি হচ্ছে মার্কড, মার্কড, ড না, এখানে ট সাউন্ড হবে যখন কে এর পরে, প এর পরে, এফ এর পরে যখন এই যে ইডি থাকে, যেমন লাফের সাথে ইডি যুক্ত করলে লাফট, স্টপের সাথে ইডি যুক্ত করলে স্টপড, এখানে ট সাউন্ড হবে, মার্কড the most severe blackout in Iberian Peninsula's recent history, leaving nearly all of mainland Spain and Portugal without electricity. এই যে আউটেজ, এই যে বিদ্যুৎ বিভ্রাট, এই বিদ্যুৎ বিভ্রাট, এই যে আউটেজটি, হুইচ যেটা স্ট্রাক আঘাত এনেছিল, আপনি জানেন যে স্ট্রাইক থেকে স্ট্রাক পাস্ট ইনডিফিনিট ফর্ম, যেটি আঘাত এনেছিল জাস্ট আফটার, ঠিক পরে, কিসের পরে, মিড ডের পরে, অর্থাৎ দিনের মাঝখানে যে সময়টি সেটি হচ্ছে মিড ডে অন মানডেতে, ঠিক মিড ডের পরে এই যে বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিংটি আঘাত এনেছিল সেটি মার্কড, এই লোডশেডিংটির এই যে আউটেজটির ভার্ব হচ্ছে মার্কড, আর হুইচ থেকে মানডে পর্যন্ত এটি হচ্ছে রিলেটিভ ক্লজ। কখনো কখনো সাবজেক্টের পরে রিলেটিভ ক্লজ শুরু হয়ে যায়, তার ওই রিলেটিভ ক্লজটি শেষ হওয়ার পরে মেইন ক্লজ শুরু হয়ে যায়, অর্থাৎ তখন ভার্ব দেখতে পাবেন। এই যে মার্কড হচ্ছে ভার্ব, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, মার্কড দ্য মোস্ট সিভিয়ার ব্ল্যাকআউট। এখানে মার্কড হচ্ছে এখানে ফিচার করা, অর্থাৎ এই আউটেজের ফিচার কি, বৈশিষ্ট্য কি, সেটা বলা হচ্ছে মোস্ট সিভিয়ার ব্ল্যাকআউট, যে মারাত্মক, সবচাইতে মারাত্মক ব্ল্যাকআউট ইন দ্য ইভারিয়ান পেনিনসুলাস রিসেন্ট হিস্ট্রি, যে সাম্প্রতিক যে ইতিহাস পেনিনসুলার, সেটা ইভারিয়ান পেনিনসুলার নাম হচ্ছে ইভারিয়ান, তার ইতিহাসে, এর ইতিহাসের মধ্যে এটি সবচাইতে জঘন্য ব্ল্যাকআউট, মারাত্মক ব্ল্যাকআউট। লিভিং কমা দিয়ে এর আরেকটি বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে লিভিং, একটা তো এখানে মার্ক, এখানে ট্রানজিটিভ ভার্ব প্রকাশ করা হয়েছে, একটি ফাইনাইট ভার্বের পরে কমা দিয়ে কিন্তু একটি নন ফাইনাইট ভার্ব সহজেই, নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু আরেকটি ফ্রেজ তৈরি করা যায়, সেটি আপনারা এখন বুঝে নেবেন। সেটি হচ্ছে লিভিং নিয়ারলি, এই যে লিভিং দিয়ে শুরু হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লিভিং আইএনজি ভার্ব দিয়ে কমার পর আইএনজি ভার্ব, এখানে কিন্তু লিখতে পারতো অ্যান্ড লেফট। হ্যাঁ, আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি, আমি এখনও বুঝিয়ে দিচ্ছি, এখানে অ্যান্ড লেফট এভাবে না লিখে কমা দিয়ে লিভিং, অর্থাৎ ওই অ্যান্ড লেফট ওইটার বদলে শর্ট করে, কারণ পত্রিকার ভাষায় এভাবেই শর্ট করে লিখতে হয়, লিভিং নিয়ারলি অল অফ মেইনল্যান্ড স্পেনের যে মেইনল্যান্ড রয়েছে, মূল ভূখণ্ড, তার প্রায় সবটুকু এবং পর্তুগালেরও সেটি, এই মেইনল্যান্ডের, উইদাউট ইলেকট্রিসিটি বিহীন অবস্থায় ফেলে রেখেছিল। এই লিভ অর্থ ফেলে রাখা, আশা করি বুঝতে পেরেছেন। বাই মিডনাইট, মধ্যরাতে, অনলি 61% অফ স্পেনস ইলেকট্রিসিটি ডিমান্ড হ্যাড বিন মেড। চমৎকার কথা, আশার কথা শোনা গেল যে মধ্যরাতের মধ্যে প্রায় 61%, স্পেনের 61% ইলেকট্রিসিটির চাহিদা হ্যাড বিন মেড, মিটানো হয়েছে। অর্থাৎ যতটুকু চাহিদা তার পুরোটা তো মিটানো যায়নি, তার 61% মিটানো, স্পেনের যে ইলেকট্রিক বিদ্যুৎ চাহিদার 61% হ্যাড বিন মেড। এই হ্যাড বিন মেডটা কোন টেন্স? হ্যাড বিন মেডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা জানেন যে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হয় সাবজেক্টের পরে হ্যাড,
তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি এটা প্যাসিভ হয়, আমাদের কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে টেন্স শিখে থাকি, শেখানো হয়ে থাকে। স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে টেন্স শেখানো হয়ে থাকে অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে, কিন্তু সাথে সাথে প্যাসিভ ভয়েস শেখানো হলে কিন্তু সহজ হয়ে যায়, স্টুডেন্টরা সহজে বুঝে যেত এটি কিন্তু প্যাসিভ ভয়েস হ্যাড বিন মেড, অর্থাৎ ওই একই টেন্সে, যেটা একটু আগে বললাম পাস্ট পারফেক্ট টেন্স, যখন প্যাসিভ হয় তখন ভার্ব একটি বেড়ে যায়। এখানে দেখেন, আগে বলছিলাম যে অ্যাক্টিভের মধ্যে প্যাসিভ ভয়েসটি হচ্ছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, এখানে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল মেট আছে, তারপর আরেকটি ভার্ব লাগবে, অক্সিলারি একটি বেড়ে যাবে, সেটা হচ্ছে বিন। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় কিন্তু বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব থাকে। বি ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে যেহেতু এটি পারফেক্ট টেন্স এবং সেটি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের জন্য প্রথমে হ্যাড, তারপরে বিন, তারপরে এখানে পাস্ট পার্টিসিপল মূল ভার্বের ব্যবহার করা হয়েছে, তাহলে এটি প্যাসিভ ভয়েস পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা শিখে নেবেন হ্যাড প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল, এটি পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলো কেন? এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু অতীতের ঘটনা। হ্যাঁ, এখানে বলছে ওই যে বাই মিডনাইট বলছে যে মধ্যরাতের মধ্যেই, মাঝরাতের মধ্যেই, মানে আগেই ঠিক করা হয়েছিল। আপনারা জানেন যে পাস্ট পারফেক্ট টেন্স হয় দুটো অতীত ঘটনার মধ্যে, যেটি আগে হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটি পরে হয় সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আগের ঘটনাটির জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এটা মিডনাইটের মধ্যেই, মানে মিডনাইট ওভারটেক করেনি, মিডনাইট পেরিয়ে যায়নি, মিডনাইটের মধ্যেই এই চাহিদাটি মিটানো হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা বুঝেন দ্রুত ইংরেজি শিখতে পারবেন। However, by Tuesday morning, অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে, however অবশ্য, Premier Pedro Sanchez reported that 99.95% of the nation's power supply had been reinstated. এইখানেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে প্যাসিভ ভয়েসে। কেন? এই যে বলছে বাই টিউসডে মর্নিংয়ের মধ্যেই, অর্থাৎ সকাল হওয়ার আগেই এই কি করা হয়েছিল, এই পাওয়ার সাপ্লাইকে পুনর্স্থাপন করা হয়েছিল। পুনর্স্থাপন করা। রিইনস্টেট হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়া, পুনর্স্থাপন করা, পুনরায় নির্মাণ করা, পুনর্বহাল করা, এই অর্থে রিইনস্টেট। তাহলে হ্যাড বিন রিইনস্টেটেড, এটি ভার্ব 3 পাস্ট পার্টিসিপল, তার আগে বিন, তার আগে হ্যাড, এই পুরোটি, এই যে টেন্সের যে ব্যাপারটি, এটিও আপনারা শিখবেন, বুঝতে চেষ্টা করবেন যে কেন পাস্ট ইনডিফিনিট না দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স কেন দেওয়া হয়েছে। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এখানে বাই টিউসডে মর্নিং থাকার কারণে, অর্থাৎ মর্নিং হওয়ার আগেই কাজটি করা হয়ে গিয়েছিল। তাহলে এখানে কত পার্সেন্ট বিদ্যুৎ এর পুনর্স্থাপন করা হয়েছিল? সেটি হচ্ছে 99.95, মানে পুরোটাই, কি বলবো, 99.95 দিয়ে তো পুরোটাই বোঝানো হয়, মাত্র 0.5% কম ছিল, অর্থাৎ সামান্য একটু জায়গায় হাতে বিদ্যুৎ ছিল না, সেটি বলা হচ্ছে রিপোর্টেড। এখানে রিপোর্ট হচ্ছে সংবাদ পরিবেশন করা, এই অর্থে তিনি রিপোর্ট করেছিলেন, জানিয়েছিলেন যে এত পার্সেন্ট, অর্থাৎ 99.5% ন্যাশনাল পাওয়ার সাপ্লাই, জাতীয় বিদ্যুৎ যে সরবরাহ, সেইটির এতটুকু পার্সেন্ট বিদ্যুৎ পুনর্স্থাপন করা হয়েছিল। এখানে হাওয়েভার হচ্ছে অবশ্য অর্থে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বাংলাটা বেশ ভালো করেই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এভাবেই চেষ্টা করি, খুব ভালো মানের করে চেষ্টা করি আপনাদেরকে বাংলাটা বুঝিয়ে দিতে, ভেঙে ভেঙে টুকরো করে করে বুঝিয়ে দিতে, যাতে আপনারা এই প্রতিটা টুকরের অর্থ আলাদা আলাদা করে বুঝে এবং কমপ্লিটলি একটি পূর্ণ অর্থ আপনারা বুঝতে পারেন। এবং টেন্স, গ্রামার বিস্তারিত আমি বুঝিয়ে দিই, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, নানা কিছু আমি বুঝিয়ে দিই।
সামনে আরও আপনাদেরকে বুঝিয়ে দেব, বিভিন্ন প্রাপোজিশনগুলো বুঝিয়ে দেব, তাহলে আপনারা সহজেই কিন্তু পরবর্তীতে যখন আপনারা নিজেরা পড়বেন ভালোভাবেই বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি শেয়ার করবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।